নিয়ম না মেনেই রাজধানীতে ফ্লাইওভারের ওপর বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। মেয়র হানিফ ফ্লাইওভারে বানানো হয়েছে অনুমোদনহীন সিঁড়ি। মানুষ এখানে নামতেছে এবং তারা পায়ে হাঁটতেছে, তাদের গতি আর গাড়িগুলি যে লেভেলে আসতেছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রানিং গাড়িগুলো আসতেছে, হার্ট ব্রেক সময়তে দেখা যায় হার্ট ব্রেক ধরতেও পারে না। এটা একদিকে যেমন অবৈধ, আর দ্বিতীয় কথা হলো জোড়াতালি দিয়ে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যানজটে প্রতি মাসে শুধু ঢাকাতেই ক্ষতি 227 কোটি টাকা। শহর মানুষের জন্য, পরিকল্পনা হবে মানুষের জন্য। এক নম্বর জিনিসই হবে করাপশন নেক্সাস সিন্ডিকেট। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নানা কারণে আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। শিক্ষক সমাবেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার তাগিদ। জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল, কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় 31 লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ, বলছেন বিচারকরা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেলসনে মাশরাফি বাহিনী, মুশফিকের খেলা অনিশ্চিত, কাল সিটি স্ক্যান। রাজধানীর বেশ কয়েকটি ফ্লাইওভারের ওপরে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। এমনকি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতে নির্মাণকারী প্রতিষ্ঠান তৈরি করেছে 3টি সিঁড়ি। এসব সিঁড়ি দিয়ে মানুষ ফ্লাইওভারে উঠে দ্রুত গতির চলন্ত বাস থামাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যানজট বেড়ে ফ্লাইওভারের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের কেউই। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে আছে বাস, যাত্রী উঠছেন নামছেন। এটি মহাখালী ফ্লাইওভার। এই ফ্লাইওভারের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাত্রাবাড়ি গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। তারা ফ্লাইওভারে ওঠার জন্য বিভিন্ন স্থানে 3টি লোহার সিঁড়ি তৈরি করেছেন। ফ্লাইওভারের উপরেই গড়ে উঠেছে অস্থায়ী বাস স্টপেজ, যার মুখে এসে জটলা করছে বাস। বাস পেতে দ্রুতগতির ফ্লাইওভারের উপরে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছেন। পুরাল পথে হঠাৎ বাস থামায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। মানুষ এখানে নামতেছে এবং তারা পায়ে হাঁটতেছে, তাদের গতি আর গাড়িগুলি যে লেভেলে আসতেছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রানিং গাড়িগুলো আসতেছে, হার্ট ব্রেক সময়তে দেখা যায় হার্ট ব্রেক ধরতেও পারে না। যখন অনেক স্পিডে থাকে গাড়ি, ইন্ডিকেটর থাকে না, লাইট পিছনে ব্যাক লাইট থাকে না, কিছু থাকে না, ওই আপনার সাইড নেওয়ার সময় আমাদের অনেক সমস্যা হয়। এসব কারণে শুধু ফ্লাইওভারে নামা বা ওঠার পথেই নয়, পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় দীর্ঘ যানজট। কোন কোন পরিবহনের বাস দাঁড়ায়? বাস দাঁড়ায়, এই যে লোকালগুলো দাঁড়ায়। এটা কি 24 ঘন্টা দাঁড়ায়? 24 ঘন্টা বলতে যাত্রী থাকলে দাঁড়াবে না, থাকলে দাঁড়াবে না। সিঁড়িগুলো দেওয়াতে একটু উপকারও হয়েছে, কিন্তু আমাদের চলাচলের জন্য আবার একটু জীবন দুর্ঘটনার কারণে একটু সমস্যাও হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইওভারের সিঁড়ি তৈরি একটি নজিরবিহীন স্বেচ্ছাচারিতা। পরিকল্পিতভাবেই দুর্ঘটনা ঘটার একটা উপাদান আমি তৈরি করে দিলাম। ফ্লাইওভারের স্ট্যান্ডার্ডে কখনোই আমার যাত্রী ওঠানামার মতো ব্যবস্থা কখনোই থাকা উচিত না বা থাকে না। এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ ফ্লাইওভারে আপনার গাড়ি চলবে হাই স্পিডে এবং যাতে আমার কোনো জ্যাম বা বটল নেক না থাকে। অবশ্য পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের মতে সিঁড়ি যদি করতেই হয় তাহলে ফ্লাইওভারের উপরে অবশ্যই বাস বেয়ে থাকতে হবে, যদিও সেটি করা হয়নি হানিফ ফ্লাইওভারে। আমার জানা মতে ঢাকা সিটি কর্পোরেশনে জ্ঞাত সারে এটা করা হয় নাই এবং অনুমোদন নেওয়া হয় নাই। সুতরাং এটা একদিকে যেমন অবৈধ, আর দ্বিতীয় কথা হলো জোড়াতালি দিয়ে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দুর্ঘটনা ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে ফ্লাইওভারটির দেখভালকারী প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এসব বিষয়ে মুখ খোলেনি। টোলাদের উদ্দেশ্যে বাসগুলোকে ফ্লাইওভারে উঠতে উৎসাহিত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে রাজধানীতে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মিত হয়েছে, কিন্তু সেই হারে কি যানজট কমেছে? বিশেষজ্ঞরা বলছেন ব্যবহারকারীদের মানসিকতা আর কর্তৃপক্ষের দুর্বল নজরদারি থাকলে ফ্লাইওভারগুলো যানজট নিরসনে তেমন কোনো কাজই আসবে না।
আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় যানজটের কারণে প্রতি মাসে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয় 227 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে ব্র্যাকের এক গবেষণায়। প্রতিদিন হাজার হাজার যাত্রীকে যে বাড়তি সময় ব্যয় করতে হয় তার আর্থিক মূল্য বিবেচনায় নিয়ে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে গবেষণাপত্র উন্মোচন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। থমকে আছে গাড়ির চাকা, এ যেন থেমে থাকা রাজধানী ঢাকার প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা পার হলেও মুক্তি মেলে না প্রিয় নগরীর এই যানজট থেকে। রাজধানীতে প্রতিবার যাতায়াত করতে একজন যাত্রীকে যে বাড়তি সময় ব্যয় করতে হয় তার আর্থিক মূল্য গড়ে জনপ্রতি 53 টাকা। প্রতি মাসে যেখানে নগরবাসীর ক্ষতির পরিমাণ দাঁড়ায় 227 কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্রে। মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে প্রকাশ করা হয় এই প্রতিবেদন। যানজট সমস্যা উত্তরণে ঢাকার পরিবহন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে শক্তিশালী করার সুপারিশ করেন বক্তারা। যে এখানে রুট ফিক্স আপ করা নাম্বার 1, এই রুটে কত পরিমাণ বাস দরকার সেটা রিকমেন্ড ফিক্স আপ করা। কোনো কোম্পানি যদি বাস অপারেট করতে যায় ওই নিয়ে তাকে পেপার দেওয়া যে আপনার এই রুটগুলি ফাঁকা আছে, এই রুটে এতগুলি বাস আপনি নামাতে পারবেন। যত্র পার্কিং কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে পার্কিং এর জায়গা নির্ধারণ করতে হবে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ তৎপর হলে ঢাকা শহরে 30 থেকে 40% যানজট কমে আসবে বলে মনে করেন নগরবিদরা। শহর মানুষের জন্য, পরিকল্পনা হবে মানুষের জন্য। এনি সেক্টর অফ ট্রান্সপোর্ট, ট্রাফিক উল্লেখ করেন 1 নম্বর জিনিসই হবে করাপশন নেক্সাস সিন্ডিকেট। উপযুক্ত বিকল্প ছাড়া কোনো কিছু করবেন না, সেটা হকার উচ্ছেদ হোক, রিক্সা উচ্ছেদ হোক, বস্তি উচ্ছেদ হোক, কোনোটাই যথাযোগ্য বিকল্প ছাড়া করবেন না। প্রতিবেদনে আরো বলা হয়, শুধুমাত্র গত বছরই বিআরটিএ থেকে পরীক্ষা ছাড়াই দেয়া হয় 20 লাখ ভুয়া সনদ। আর বছরে হকারদের কাছ থেকে লাইনম্যান যে অর্থ আদায় করে তার পরিমাণ প্রায় 2000 কোটি টাকা, যা 2 সিটি কর্পোরেশনের মোট বাজেটের সমপরিমাণ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির জের ধরে রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। দুর্ভোগে রোগীরা। পরিবারের পুরুষ সদস্যদের চাপে বাধ্য হয়েই নারীরা জঙ্গিবাদের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তার মতে নারীদের আত্মঘাতী হওয়ার ঘটনাও ব্যতিক্রম। বিশ্লেষকরা বলছেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই নারীর অধিকার নিশ্চিত হয়নি। ফলে চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে নারীদের জঙ্গিবাদে যোগ দেওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 1.5 দশকে দেশে জঙ্গি তৎপরতা বিশ্লেষণে দেখা যায় নারীদের জঙ্গিবাদে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি শুরু থেকেই তাদের স্ত্রী কন্যাদের জড়িয়েছে এ পথে। তবে দ্বিতীয় প্রজন্মের সংগঠন নব্য জেএমবি নারী জঙ্গিদের আলাদাভাবে প্রশিক্ষণ ও হামলায় ব্যবহারের প্রস্তুতি নিয়েছে, এমন নজির পাওয়া গেছে আশকোনা ও আজিমপুর অভিযানে। আজিমপুরে তানভীর কাদেরের স্ত্রী পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাকে ধরতে গেলে ছুরিকাঘাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এছাড়া আশকোনায় আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয় এক নারী। অপরদিকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 2 নারী। এরা আসলে বাধ্য হয়ে আসে। তার স্বামীর প্রচন্ড চাপে সে শেষ পর্যন্ত বলছে যে আমি শুধুমাত্র সোসাইটির ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে মুখ দেখাতে পারবো না বলে আমি শেষ পর্যন্ত তার পথটা মেনে নিতে বাধ্য হয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের নারী শাখার খবর মিলেছে বিভিন্ন সময়। গ্রেফতার হয়েছে শিক্ষার্থী, শিক্ষানবিশ, চিকিৎসক সহ অনেকেই। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকদের মত, সব নারী যে চাপে পড়ে জঙ্গিবাদে জড়াচ্ছে এমনটা নাও হতে পারে। আর তাই নজরদারি বাড়াতে হবে ভার্চুয়াল জগতেও। জঙ্গিরা সমস্ত তৎপরতার যে প্রস্তুতি, প্রশিক্ষণ এবং যোগাযোগ সবকিছু ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হয়। সুতরাং এইখানে পুলিশের যে সরঞ্জামাদির অভাব রয়েছে, টেকনোলজিক্যাল ক্যাপাসিটির অভাব রয়েছে, এইগুলোকে বৃদ্ধি করতে হবে। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজের বিভিন্ন শ্রেণীতেই নারীর প্রতি বৈষম্য এখনো বিরাজমান। ফলে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত পুরুষ সদস্যরা তাদের নারী স্বজনদের দলে ভেড়াতে চাইবে, এটাই স্বাভাবিক। পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নারীকে অর্থনৈতিক অধস্তনতা থেকে আস্তে আস্তে রাজনৈতিক অধস্তনতা থেকে তার মনস্তাত্ত্বিক এবং চেতনাগত অধস্তনতা তৈরি করা হয় এবং তখন এক পর্যায়ে তাকে একটা পুতুলে রূপান্তরিত করা হয়। নারী সদস্যরা সঙ্গে থাকলে বাসা ভাড়া নেওয়া, তথ্য আদান প্রদান সহ অনেক কর্মকাণ্ড সহজ হয়। এই বিবেচনা থেকেও নারীদের জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শুধু আইন প্রয়োগ করে নয়,
জঙ্গিবাদ মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সন্তানদের বিপদগামিতা রুখতে পরিবার ও শিক্ষকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষক সমাবেশে মন্ত্রী এই কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়িয়ে সামাজিকভাবে জঙ্গি প্রতিরোধ করারও আহ্বান জানান তিনি। সমাবেশে সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজ প্রধানরা উপস্থিত ছিলেন। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী 29 ডিসেম্বর পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। সবাইকে সতর্ক থেকে যার যার আওতায় সব শিক্ষার্থীকে এবং সঙ্গে অভিভাবকদেরকে সচেতন করে নিয়ে আসা, সমাজপতিদের, সমাজের মানুষকে, সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে যাতে করে সেই দিকে সে আকৃষ্ট না হয় এবং ভুল পথে না যায়। আগামী 29 তারিখে পিএসসি, জেএসসি, জেডিসি ইত্যাদির ফলাফল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে সকালে, এবং সঙ্গে কিছুক্ষণ পরেই আমরা সেটা অনলাইনে দিয়ে দেব, যার যার স্কুল থেকে পাবে। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় 31 লাখ মামলা। এত মামলা সামলাতে হিমশিম খাচ্ছেন বিচার বিভাগ। বিচারকরা বলছেন, যথাসময়ে সাক্ষী হাজির না করা এবং বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ। মামলা জটের জন্য বিচারকরা তাদের দায় এড়াতে পারেন না বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আফজাল হোসেনের রিপোর্ট। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দুরারোগ্য ব্যাধি হয়ে দেখা দিয়েছে মামলা জট। অধস্তন আদালতের বিচারকরা বলছেন, সাক্ষী হাজিরে পুলিশের ব্যর্থতা মামলা জটের অন্যতম কারণ হওয়ায় এ বিষয়ে আর ছাড় দেয়া হবে না। সাক্ষী যদি পুলিশ যথাসময়ে আমাদের সামনে হাজির করে দেয়, অবশ্যই মামলা আরো দ্রুত গতিতে এবং স্বল্প সময়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। যারা সাক্ষীদের হাজির করবে তাদেরকে যথাসময়ে নক করে তাদেরকে যথাসময়ে দিক নির্দেশনা দিয়ে যেন সাক্ষী হাজির করে তাদেরকে বাধ্য করা। আমরা পুলিশকে বিস্তারিত লিখে একবার সাক্ষী নিয়ে আসার জন্য বলেছি। ওই ডেটে যদি পুলিশ সাক্ষী আনতে না পারে তো মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন আমরা সেটা অ্যাপ্লাই করেছি বা করব, করে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করে দেব। সুপ্রিম কোর্টের তথ্য মতে আপিল বিভাগ ও হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা 4 লাখেরও বেশি। মামলার পাহাড় জমে আছে জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতেও। এ সংখ্যা 27 লক্ষাধিক। এ নিয়ে দেশের সর্বমোট বিচারাধীন মামলা দাঁড়িয়েছে 31 লক্ষেরও বেশি। সিনিয়র আইনজীবীরা বলছেন, এজন্য বিচারকরাও দায় এড়াতে পারেন না। অধস্তন আদালতের বিচারকরা যদি এই ধরনের মুলতবিতে স্বীকার না করে, অর্থাৎ মুলতবিটা অনুমতি না দেয়, তাহলে কিন্তু যারা সাক্ষী সাবদ নিয়ে আসছে বিচার বিভাগের উপরে তাদের একটা আস্থা বাড়বে এবং তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি হবে। তবে বিচারকরা বলছেন, আদালত ও বিচারকের সংখ্যা বাড়ানো গেলে মামলা জট শূন্যের কোঠায় নামানো সম্ভব। ফুল টাইম কোর্ট ইউজ করলে পরে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়তে বাধ্য, কিন্তু আমি যদি বিচারক না পাই আমি কাকে দিয়ে কাজ করাবো? বিচারকের সংখ্যা মামলা অনুপাতে বাড়ানো প্রয়োজন, দেশের জনসংখ্যা অনুপাতে বাড়ানো প্রয়োজন। এখন আমরা বিচারকটা কোর্টরুম শেয়ার করি, হুইচ ইজ ভেরি মাচ আনফরচুনেট। সরকার বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে অধস্তন আদালতের বিচার কাজ পরিচালিত হচ্ছে বলেও জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে 8 দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় রাশেদ খান মেননের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে জরুরি অধিবেশন ডেকে অথবা অধ্যাদেশ জারি করে আইন প্রণয়নের প্রস্তাব দেয় ওয়ার্কার্স পার্টি। এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও প্রধান বিচারপতিকে নিয়ে একটি সাংবিধানিক কাউন্সিল গঠিত হওয়ার পক্ষেও মত দেয় দলটি। এছাড়া কমপক্ষে 2 জন নারী কমিশনার রাখারও প্রস্তাব দেয়া হয় দলটির পক্ষ থেকে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন ধরেন অ্যাটর্নি জেনারেল অফিস, মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রক, দুদক, এই ধরনের প্রতিনিধি নিয়ে সার্চ কমিটি করতে পারে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে যে এরা 3 জন করে 15 জনের নাম প্রস্তাব করবে। আইনের অধীনে একটা সাংবিধানিক কাউন্সিল গঠন হতে পারে। সেই সাংবিধানিক কাউন্সিলে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, চিফ জাস্টিস থাকবেন, স্পিকার থাকবেন, অ্যাটর্নি জেনারেল থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের উপদেষ্টা ডক্টর হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আগামী বছরের অক্টোবরে ইউনেস্কোর প্রধান পদে নির্বাচন করবেন বলে শেখ হাসিনাকে জানান।
এই নির্বাচনে প্রধানমন্ত্রীর সমর্থন কামনা করলে শেখ হাসিনাও তাকে আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব এহসানুল করিম। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দৈনন্দিন তথ্য সেবাসমূহ স্মার্টফোনে পেতে বাংলাদেশ ওয়েদার নামে একটি অ্যাপসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে জানিয়ে প্রেস সচিব বলেন, এর মাধ্যমে পর্যবেক্ষণাগার থেকে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়া সংক্রান্ত খুঁটিনাটি তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়গুলো। সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। এছাড়া ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলাগুলোর নির্বাচনী কার্যালয়। কাল সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। 3 পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে দেশের 61টি জেলায় হতে যাচ্ছে এই জেলা পরিষদ নির্বাচন। এদিকে এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি পেলেও জেলা পরিষদ থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সবার আগে তারা তাগিদ দিচ্ছেন জেলা পরিষদের কাজের পরিধি নির্ধারণে। এছাড়া 1/3 জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। বুধবার মাঠে গড়াচ্ছে জেলা পরিষদ নির্বাচন। 3 পার্বত্য জেলা বাদে দেশের 61টি জেলায় হতে যাচ্ছে এই নির্বাচন। তবে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় না করেই এই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। তাছাড়া জনগণের সরাসরি অংশগ্রহণ না থাকায় জেলা পরিষদের সঙ্গে সাধারণ মানুষের মানসিক দূরত্ব থাকবে বলেও মনে করেন তারা। একটা সার্বিক সিস্টেমে জেলা পরিষদের ভূমিকা, অন্যান্যগুলোর সাথে তার সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা নেই। স্থানীয় সরকার শক্তিশালীকরণের যে একটা এজেন্ডা, সেখানে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাদের সাথেও এদের একটা সহযোগিতার সম্পর্ক তৈরি করা দরকার। অন্যদিকে বেসরকারি সেবাদানকারী সংস্থা, এগুলোর সাথে একটা সম্পর্ক কিভাবে করা যায়, তাহলে একটা জেলা পরিষদ অনেক কার্যকরভাবে কাজ করতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের এই স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও 21টি জেলায় একক প্রার্থী থাকায় সে বিষয়টিও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন তারা। চেয়ারম্যান না, ফেনী জেলাতে পুরো এন্টায়ার জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো এগুলো কেন হচ্ছে, কিভাবে হলো, এগুলো তো নির্বাচন কমিশন দেখা দরকার। নির্বাচন কমিশন তো এগুলো দেখছে না। নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার অর্থ হচ্ছে রাজনৈতিক শূন্যতা। বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি নির্বাচনের, সেটা পূরণেরও একটা হয়তো ভূমিকা রাখতে পারত, সেখানেও ভূমিকা রাখছে না। তবে সবকিছু ছাপিয়ে এই নির্বাচন জেলা পরিষদ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেয়ার প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আইন আচরণবিধি মেনে চলতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আচরণবিধি অনুসারে যারা সংসদ সদস্য আছেন তারা এই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। তার মধ্যেও আমাদের কাছে যে অভিযোগ আছে তার যদি কিছু অংশ সত্য হয়, বেশ কিছু সংসদ সদস্য এই ব্যাপারে কাজ করছেন যেটা সম্পূর্ণ বেআইনি। আমরা এই মর্মে সমস্ত যারা সংসদ সদস্য এলাকাতে এখন অবস্থান করছেন তাদেরকে এলাকা থেকে সরে আসার জন্য আমাদের কমিশন থেকে মাননীয় স্পিকারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। তিনি যেন এই ব্যাপারে তার সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নির্দেশ প্রদান করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতের গোয়ায় রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত। দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেল 2টি উড়োজাহাজ। জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে অংশ নেওয়া প্রার্থীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে মডেল নির্বাচন দাবি করে এই নির্বাচনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আগামীকালের জেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নির্বাচনী এলাকায় অবস্থান ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নেওয়ার আহ্বান জানান তিনি। কালো টাকা কি সাদা টাকা আমি জানি না, তবে আমাদের দেশে নির্বাচনে টাকার যে একটা ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কোনো ইলেকশনেই নির্বাচন কমিশনের বেঁধে দেয়া
এই যে নির্বাচনী ব্যয় সেটা কিন্তু থাকছে না। এ বিষয়ে আমাদের সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ না হওয়া পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এই জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রকে আরো ধ্বংস করবে, কারণ এটা সংবিধান পরিপন্থী এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটবে না, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, মানে মন মানসিকতার প্রতিফলন ঘটেছে। এই নির্বাচন একটি তামাশা ছাড়া আর কিছু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলায় সকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বিভিন্ন এলাকা থেকে সকালে রোগীরা চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যান, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন তারা। তাদের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না তারা। গতকাল বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতিকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। সিনিয়র ডাক্তাররা আছেন, ওরা সর্বক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন আর কি। আমরা যে এক্সট্রা প্রেশারটা নিয়ে কাজ করতেছি এটাও কিন্তু মানে রোগী এবং রোগী স্বজনদের এটা বুঝতে হবে। তো এটা অনেক সময় এই বোঝার জিনিসটাতে ফেল করে যায় বলে এই ঘটনাগুলো ঘটছে। রোগী দেখার পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের কি করণীয় সেগুলা যে সবার মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা পোস্টার তৈরি করছি, এটা অচিরেই দিয়ে দেব। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের দেয়া আগুনের ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া রংপুর সুগার মিলের জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলার তদন্তও শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকাল 11টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ সাঁওতালপল্লীতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশ ঘরে আগুন দিচ্ছে, সম্প্রতি সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে উচ্চ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। এদিকে সকাল 10টার দিকে পিবিআই এর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার পরিদর্শন করেন। পিবিআই কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনার স্বপন মুর্মু এবং থমাস হেমব্রম গোবিন্দগঞ্জ থানায় আলাদা দুটি অভিযোগ করেন। উচ্চ আদালতের নির্দেশে অভিযোগ দুটির বিষয়ে তদন্ত শুরু করেছে পিবিআই। ভারতের গোয়ায় জেট এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। একই দিন দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে গেছে দুটি বিমান। মঙ্গলবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান লখনৌ থেকে দিল্লিতে অবতরণ করে। ঠিক সেই মুহূর্তে স্পাইস জেটের আরেকটি ফ্লাইট একই রানওয়ে থেকে উড্ডয়নের সময় দুটি বিমানে খুব কাছাকাছি চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষের সঙ্গে যোগাযোগের বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। একই দিন সকালে গোয়ার দাবুল্লিম বিমানবন্দর থেকে 161 জন যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় জেট এয়ারওয়েজের একটি বিমান পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে সব যাত্রীকে বের করে আনে উদ্ধারকর্মীরা। এরপর কিছুক্ষণের জন্য বিমানবন্দরটিতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। শেষ 2 ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় দুপুর 1:30টায় নেলসনে পৌঁছায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের শেষ 2 ওয়ানডে অনুষ্ঠিত হবে নেলসনের সাক্সটন ওভালে। প্রথম ওয়ানডে শেষে ক্রাইস্টচার্চ থেকে বিমানে নেলসনে পৌঁছায় মাশরাফি সাকিবরা। তবে এদিন অনুশীলন করেনি টাইগাররা। ক্রাইস্টচার্চ বাংলাদেশের জন্য নতুন ভেন্যু হলেও নেলসনে খেলার অভিজ্ঞতা আছে মাশরাফিদের। 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই নেলসনেই। সেই ম্যাচে স্কটিশদের দেয়া 318 রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ, যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে মাশরাফির দল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের খবর। কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যা ভলিবলে বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। দারুণ এই সাফল্যে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কিরগিজস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা ছিল না লাল সবুজ প্রতিনিধিদের। এই টুর্নামেন্টে লিগ পর্বেও কিরগিজদের বিপক্ষে ৩-২ সেটে হেরেছিল আল জাবিররা। তাই শুরু থেকে সতর্ক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২২ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটের শুরুতে এগিয়ে যায় কিরগিজরা, তবে শেষ পর্যন্ত দ্বিতীয় সেটও স্বাগতিকরা জিতে নেয় ২৫-২৩ পয়েন্টে। তৃতীয় সেটে ৬-৭ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকা অবস্থায় কিরগিজস্তানের খেলোয়াড় নূর মোহাম্মদ চোট পেলে তৃতীয় সেটে জয়ের সঙ্গে আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নিয়ম না মেনে রাজধানীতে ফ্লাইওভারের ওপর বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। দুর্ঘটনার সংখ্যা, যানজটে প্রতি মাসে ঢাকাতেই ক্ষতি ২২৭ কোটি টাকা। নানা কারণে আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। শিক্ষক সমাবেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার তাগিদ। জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল, কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় ৩১ লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ, বলছেন বিচারকরা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেলসনে মাশরাফি বাহিনী, মুশফিকের খেলা অনিশ্চিত, কাল সিটি স্ক্যান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।